লালটুর মামা অনাদিবাবুর আজ ছুটি। অফিসে যাবেন না? সকালে সাইকেল নিয়ে কোথায় যেন চলে গেলেন, ফিরলেন 1 ঘন্টা পরে। সঙ্গে সাইকেল চড়ে এলেন তার অফিসের এক বন্ধু মানস রায়। মানস রায় প্রায় 1 কিলোমিটার দূরে পাহাড়ের দক্ষিণ দিকে একটি ছোট্ট বাড়িতে থাকেন। এখানকার বাড়িগুলি সবই ছোট ছোট, ঘরগুলিও ছোট আর নিচু। 8-10টা বাড়ি নিয়ে এক একটা পল্লী, তারপর আবার অনেকটা ফাঁকা জায়গাগুলো ফাঁকা হলেও বাড়ি করার পক্ষে উপযুক্ত নয়, কারণ মাঝে মধ্যেই রয়েছে পাথরের ঢিপি। ঘরবাড়ি করার পক্ষে খুবই অসুবিধাজনক, তাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানকার মানুষ। কোনো সমস্যা দেখা দিলে জোট বেঁধে প্রতিকার করার উপায় নেই। কিছুদিন আগে মানস রায়ের বাড়ির সামনে শেষ রাতের আলো অন্ধকারে একটা লোককে ঘোরাফেরা করতে দেখা গেছে। মানসবাবু সেদিন খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরে এসেছিলেন। তাকে দেখেই লোকটি পাশের একটি ঝোপে মিলিয়ে গেল। তার 2 দিন পরে দেখেছিলেন তাই ওই একই রকম একটি ঘটনা। শুধু তাই নয়, তার এক প্রতিবেশী তার বাড়ির পেছনে সন্ধ্যার অন্ধকারে একজন অপরিচিত লোককে ছুটে পালিয়ে যেতে দেখেছিলেন। এসব ঘটনা এই অঞ্চলের লোকেদের খুব ভাবিয়ে তুলেছে। তাই মানস রায় এসেছে অনাদিবাবু এবং আর কয়েকজনের সঙ্গে পরামর্শ করতে। এই অবস্থায় কি করা যায়? অনাদিবাবু বললেন, এখানে বাইরের কিছু লোকের আমদানি হয়েছে। তারা কি উদ্দেশ্যে এসেছে তা আমাদের খুঁজে বের করতে হবে। আর একদিন আসুন আমরা বাড়ির কাছাকাছি লোকেদের সঙ্গে পরামর্শ করে সবাই একত্র বসে একটা ব্যবস্থার বিষয় আলোচনা করব। মানস রায় সেদিন চলে গেল। লালটু আর রজত বেড়াতে এসেছে বিহারের এই পাহাড়ি অঞ্চলে। লালটুর মামা থাকেন এখানে। লালটুর সঙ্গে এসেছে তার বন্ধু রজত। লালটুর খুব ঘুড়ি ওড়ানোর শখ আছে। কলকাতায় ভালোভাবে ঘুড়ি ওড়াতে পারে না, তাই এখানে আসার সময় 6খানা ঘুড়ি আর লাটাই সঙ্গে করে নিয়ে এসেছে। রজতেরও সব শখ নেই, তবে একটা বাতিক আছে, সেটা হলো গোয়েন্দাগিরি। শখের গোয়েন্দা বলে পাড়ার তার কিছুটা খ্যাতিও আছে। মামাবাড়ির খাওয়া দাওয়া হয়ে যায় বেলা 11টার মধ্যে। মামা অনাদি ঘোষ কাজ করেন পিডব্লিউ অফিসে। প্রায় 3 মাইল দূরে সাইকেলে করে তিনি অফিসে চলে যান। বাড়িতে একা মামিমা থাকেন। কাজেই অফুরন্ত স্বাধীনতা লালটু আর রজতের। একটু দূরে একটা পাহাড়। রোজ খাওয়া দাওয়ার পর দুজনে সেই পাহাড়ে বেড়াতে যায়। উঠে যায় পাহাড়ের কিছুটা উঁচুতে। পাহাড়টা ছোট হলেও পাহাড়ের ওধারে কি আছে তারা তা জানে না। লালটু ঘুড়ি ওড়ায় আর রজত কাছাকাছি কোনো টিলার উপর বসে কলকাতায় যা দুর্লভ সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। এক জায়গায় বসে থাকতে একঘেয়ে লাগলে এদিক ওদিক হেঁটে বেড়ায়। একদিন হেঁটে হেঁটে অন্য দিক দিয়ে ঘুরে একটু নিচের দিকে নেমে গেল রজত। দেখতে পেল অস্পষ্ট পায়ের ঝাঁপ পড়া পাহাড়ি সরু পথ দিয়ে একটা লোক উপরে উঠছে। রজত লোকটাকে দেখে যত অবাক হলো, তার চেয়েও যেন বেশি অবাক হলো সেই অচেনা লোকটি। লোকটার চেহারা একটু অদ্ভুত, কালো, মোটা, মাথাটাও বেশ বড় সড়ো, কপালে একটা আপ। লোকটা রজতকে কি জিজ্ঞেস করতে গিয়েও যেন থমকে গেল। তারপর ওই সরু পথ বেয়ে উপরের দিকে উঠে অন্য দিক দিয়ে নিচে নেমে গেল। রজতের কেমন যেন সন্দেহ হলো লোকটাকে। লোকটা চলে যাবার পর রজত পিছু পিছু এগিয়ে গেল, কিন্তু তার কোনো হদিস পেল না। রজত অবাক হয়ে ভাবতে লাগলো, এ লোকটাকে গেলই বা কোথায়? এখানে এই পাহাড়ে কোনো লোক থাকে বলে তো মনে হয় না। লালটুর কাছে ফিরে এলো রজত। লালটু তখন ঘুড়িটাকে কাছে টেনে আনার জন্য লাটায় সুতো গুটাচ্ছে। অনেকটা কাছে এসে গেছে ঘুড়িটা, কিন্তু আচমকা একটা গোঁত্তা খেয়ে পড়ে গেল ঘুড়িটা। পড়লো একটু দূরে টিলার উপর একটা গাছের মাথায়। একটু টানতে গিয়েই সুতোটা ছিঁড়ে গেল। ঘুড়িটা ঝুলতে লাগলো গাছের মগ ডালে। ইস, ঘুড়িটা গেল। পেছন থেকে বলে উঠল রজত, তোর খুব আনন্দ হচ্ছে বুঝি? শ্লেষের ভঙ্গিতে বলল লালটু। না, আনন্দ হবে কেন, দেখে মজা লাগছে।
গাছেরও ঘুড়ি ওড়ানোর শখ হয়েছে কি না দেখছিস না? গাছের উপরও কেমন সুন্দর উঠছে ঘুড়িটা। এমনি করে তো 3খানা ঘুড়ি আমার গেল, আর রয়েছে মাত্র 3খানা। রজত বলল 3টেই যথেষ্ট, আমরা এখানে থাকবো তো মাত্র আর 1 সপ্তাহ, 3টে ঘুড়িতেই চলে যাবে। দুজনেই এবার ফেরার জন্য পাহাড় থেকে নামতে লাগলো। নামতে নামতেই রজত বলল, জানিস লালটু, আজ একটা লোককে দেখলাম পাহাড়ের ওপর, অদ্ভুত চেহারা, দেখে যেন কিরকম সন্দেহ হলো। লালটু বলল, তোর সব কিছুতেই সন্দেহ, সব জিনিসই তুই বাঁকা চোখে দেখিস, তুই একদিন শার্লক হোমস হয়ে যাবি দেখবি। রজত বলল, মনে হয় লোকটাকে আরও একদিন দেখেছি, কি উদ্দেশ্যে এখানে কে আসে কে জানে। কেন, লোকটার এখানে আসার মধ্যে কোনো অপরাধের গন্ধ পেলি নাকি? যাক, এখন তাড়াতাড়ি পা চালিয়ে চল, মামিমা হয়তো আমাদের জন্য চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি চল। পরদিন ঘুড়ি নিয়ে আসতেই লালটু আর রজত অবাক হয়ে দেখল আরও একটি ঘুড়ি আকাশে উঠছে। আজ প্রায় 2 সপ্তাহ হতে চলল, কোনোদিন তো আর অন্য কোনো ঘুড়ি আকাশে উঠতে দেখেনি। তবে কি আরও কোনো ঘুড়ি ওড়ানোর রসিক এখানে এসেছে? লালটুর মনে যেমন আনন্দ হলো, তেমনি আবার ভয়ও হলো। ওই ঘুড়িটা বেশ বড়, ওটার সঙ্গে তার ঘুড়ির কাটাকুটি লেগে গেলে তো ঘুড়িটাই ভোঁকাট্টা হয়ে যাবে। যেভাবেই হোক কাটাকুটি লাগতে দেবে না সে। ঘুড়িটা আকাশে উড়িয়ে দিল লালটু। একটু দূরে দূরেই ঘুড়িটা উঠতে লাগলো, কিন্তু দেখা গেল বড় ঘুড়িটা যেন ইচ্ছা করে লালটুর ঘুড়িটার দিকে তেড়ে আসছে। ঘুড়ির মালিক তো ভারী বদমাস, গায়ে পড়ে ঝগড়া করতে চায়। লালটুর খুব রাগ হলো, কিন্তু ভয়ানক জেদ চেপে গেল রজতের ঘাড়ে। সে বলে উঠল, দে না প্যাঁচ লাগিয়ে, যা থাকে কপালে। লালটু তাই করল, কিন্তু কি আশ্চর্য, বড় ঘুড়িটাই ভোগ কাট্টা হয়ে গেল। আনন্দে হাততালি দিয়ে উঠল রজত। লালটু বলল, আমার সুতোতে যা কড়া মাঞ্জা দিয়েছি বোতল চুর দিয়ে, কে আসবে আমার সঙ্গে লড়তে? কিন্তু আনন্দের ঘোর হুঁশ ছিল না লালটুর। যাবার সময় লাটায় সুতো গুটিয়ে আনতে গিয়ে একটা ঝোপের মধ্যে পড়ে ঘুড়িটা ছিঁড়ে গেল। মনটা খারাপ হয়ে গেল, দমল না লালটু। আরও 2টো ঘুড়ি তো আছেই। পরদিন এলো ঘুড়ি নিয়ে। সেদিন একটা নীল রঙের ঘুড়ি আকাশে উড়ছে, কিন্তু সেদিন ওই ঘুড়িটার যেন কাটাকুটি খেলার কোনো গরজ নেই, এড়িয়ে এড়িয়ে চলতে চায়। লালটুই তার ঘুড়িটাকে একটা গোঁত্তা খাইয়ে ওই নীল ঘুড়িটার সঙ্গে প্যাঁচ লাগিয়ে দিল। দুর্ভাগ্য, কাটা গেল লালটুর ঘুড়ি। আজ মনটা খুবই দমে গেল লালটুর। আর 1খানা ঘুড়ি মাত্র অবশিষ্ট আছে, এটাই শেষ ঘুড়ি। এখানে কাছাকাছি কোথাও ঘুড়ি কিনতে পাওয়া যায় না। এটা কাটা গেলে বাকি কয়েকটা দিন তাকে কি একঘেয়েভাবেই না কাটাতে হবে। পরদিন ঘুড়ি ওড়াতে যাওয়ার মোটেই ইচ্ছা ছিল না লালটুর। রজত বলল, চল ঘুড়ি নিয়ে, আজ যদি ঘুড়ি কাটা যায় তবে আমি তো ঘুড়িটা খুঁজে কুড়িয়ে নিয়ে আসবো। দেখ তা কি সম্ভব? লালটু বলল। রজত বলল, জানিস নেপোলিয়ান বলেছিলেন অসম্ভব বলে কোনো জিনিস তার অভিধানে নেই, আমাদেরও সে কথা মনে রাখতে হবে। চল হ্যারি আপ। আজ যেন একটা নতুন অভিযান করতে চলেছে লালটু আর রজত। কিন্তু গিয়ে দেখলো কোনো ঘুড়ি আকাশে নেই। মনের আনন্দেই ঘুড়ি ওড়াতে লাগলো লালটু। বেশিক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকতে রজতের ভালো লাগে না, তাই সে ঘুরতে লাগলো এদিক ওদিক। হঠাৎ তার চোখে পড়ল সেই অদ্ভুত লোকটা সরু পাহাড়ি রাস্তা দিয়ে নেমে যাচ্ছে। রজতকে দেখে থামলো একটু, বলল, খোকা, তোমরা এখানে ঘুড়ি ওড়াতে আসো কেন? জায়গাটা ভালো নয়। তারপর তাড়াতাড়ি চলে গেল লোকটা। রজত আজও ধাওয়া করলো, কিন্তু বুঝতে পারলো না লোকটা কিভাবে কোন পথ দিয়ে চলে গেল। লালটুর কাছে গিয়ে রজত বলল, জানিস সেই লোকটাকে আজও দেখলাম। আমাকে বলল, খোকা, এই জায়গাটা ভালো নয়, এখানে আর এসো না। ব্যাপার কি বলতো? ঘুড়ি উড়াতে উড়াতে লালটু বলল, তুই গোয়েন্দাগিরির জায়গা আর খুঁজে পেলি না? লোকটা কি ডাকাতি করেছে না খুন করেছে? রজত কি জবাব দেবে ভেবে পেল না। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে লালটুর ঘুড়ি ওড়ানো দেখতে লাগলো। কিন্তু একটু পরেই দেখা গেল একটা মজার ব্যাপার। হঠাৎ দেখা গেল একটা লাল ঘুড়ি আকাশে উড়ছে। হ্যাঁ রে,
ওই তো একটা ঘুড়ি, চেঁচিয়ে উঠল রজত। লালটু বলল, থাক না, আমি আজ প্যাঁচ খেলবো না। কিন্তু লালটুর কথা শেষ হতে না হতেই লাল ঘুড়িটা গুঁত্তা মেরে লালটুর ঘুড়ির সুতোয় প্যাঁচ লাগিয়ে দিল। বেশিক্ষণ লাগলো না লালটুর ঘুড়িটাকে ভোঁকাট্টা করে দিতে। উঠতে উঠতে সেই ঘুড়িটা এপাশে ওপাশে কোথায় যেন গিয়ে পড়ল। লালটু একটু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, যা, চলে গেল আমার শেষ ঘুড়ি। রজত বলল, চল ঘুড়িটাকে খুঁজে আনি, মাঝে মাঝে ঘুড়ি কোথায় হারিয়ে যায় তা খুঁজে বের করতে হবে। লালটুর ইচ্ছা ছিল না, কিন্তু রজতই তাকে নিয়ে গেল। লোকটা যে পথ দিয়ে নেমে গিয়েছিল অনুমান করে সেই দিকেই সাহস করে এগিয়ে গেল তারা। কিন্তু এক জায়গায় গিয়ে পথ হারিয়ে ফেলল। কোন দিকে যাবে কিছুই বুঝতে পারল না। রজত চারিদিক খুব ভালো করে দেখতে লাগলো তার গোয়েন্দা দৃষ্টি দিয়ে। একটু এগোয় আর ফিরে আসে। অবশেষে একটা দিকে কিছুটা যেতেই চেঁচিয়ে বলল, পেয়েছি। কি পেয়েছিস? রজত দেখালো এক টুকরো দলা পাকানো ছেঁড়া কাগজ। লালটু বলল, ওটা কি মহামূল্য জিনিস? রজত বলল, আয় না আমার সঙ্গে, চল। যদি কেউ গিয়ে থাকে তাহলে এই পথেই গিয়েছে, নইলে এখানে কাগজ আসবে কিভাবে? রজতকে অনুসরণ করে লালটু চড়াই উতরাই পথ দিয়ে এগিয়ে যেতে লাগলো নিচের দিকে। অনেক পথ হেঁটে হেঁটে এবার তারা সমতল জায়গায় গিয়ে হাজির হলো। তাদের মনে হলো যেন এক ভিন্ন জগতে তারা চলে এসেছে। সবচেয়ে অবাক হয়ে দেখলো তাদের ঘুড়িটা এখানেই পড়ে আছে। আনন্দে বিহ্বল হয়ে লালটু বলে উঠল, এই তো আমার ঘুড়ি। এমন সময় কোত্থেকে একটা লোক ছুটে এলো সেখানে। সেই অদ্ভুত লোকটা প্রচণ্ড ধমক দিয়ে সে বলে উঠল, তোমরা এখানে এসে হাজির হয়েছো, ভালো চাও তো পালাও এখান থেকে। রজত আর লালটু ছুটে পালাতে লাগলো। লোকটা হয়তো এক্ষুনি তাদের ধরে ফেলবে, কিন্তু লোকটা আর এগুলো না। চড়াই উতরাই পথ অতিক্রম করে অতি কষ্টে বেরিয়ে এলো লালটু আর রজত। কিন্তু লোকটা হয়তো ভাবতে পারেনি যারা মজা করার জন্য ঘুড়ি উড়াতে আসতো তারাই পুলিশকে গুপ্ত পথ দেখিয়ে এনে তাকে ধরিয়ে দেবে। লোকটি ছিল এক পলাতক ডাকাত সর্দার। এখানে এসে আত্মগোপন করেছিল। ডাকাত সর্দার অবশ্য নিজেকে নিরাপদ করার জন্য চেষ্টার ত্রুটি করেননি। সে তার দলের লোককে পাঠিয়ে খবর নিয়েছিল, ছখানা ঘুড়ি নিয়ে বাঙালি ছেলে দুটি এ অঞ্চলে এসেছে। ঘুড়ি ফুরিয়ে গেলে তারা এই পাহাড়ের জায়গায় আর আসবে না। তাই ঘুড়িগুলি নষ্ট করে দেবার জন্য টাকা খরচ করে আলাদা ঘুড়ি সে উড়িয়েছিল। অনেক কষ্টে জোগাড় করে এনেছিল কয়েকটা ঘুড়ি, কিন্তু শেষ রক্ষা হলো না। রজত কিন্তু অল্প বুদ্ধিতেই বুঝেছিল কোনো অপরাধী লোক ছাড়া কেউ এই পাহাড়ে এভাবে লুকিয়ে থাকতে পারে না। লোকটা ধরা পড়ে গেল। এই ডাকাত ধরার ব্যাপারে যে লালটু ও রজতের ঘুড়ি ওড়ানোর কৌশল আছে তা কেউ অস্বীকার করতে পারল না। বাহাদুর বলে তাদের সবাই প্রশংসা করতে লাগলো। রাতারাতি তারা হিরো বনে গেল। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।